গোলাপ ব্যালকনি থেকে দ্রুত কামরায় ফিরে আসে। কামরায় এসে দেখে নূরজাহান দাঁড়িয়ে আছে। মান্নাত নূরজাহানকে দেখে কপাল কুঁচকে দাঁড়ায় আর প্রশ্ন করে, এখানে কি? আমার একলা একলা ঘরে ভাল লাগতেছিল না, তাই ভাবলাম তোমার বউরে লইয়া একটু মহলটা ঘুরা দেখুন। তুমি অনুমতি না দিলে দরকার নাইকা, যাই আমি। না না, দাঁড়ান, আসছি আমি, 1 মিনিট। পাখি আর আয়না বুবুকেও নিয়ে আসি। এই বলে গোলাপজান কামরা থেকে বের হয়ে যায়। কামরায় রয়ে যায় নূরজাহান আর হাসান মান্নাত। গোলাপজান চলে যাওয়াতে মান্নাত নূরজাহানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, নূর? নূরজাহান হঠাৎ মান্নাতের মুখে নূর শব্দটা অনেক বছর পর শুনে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায় মান্নাতের দিকে। মান্নাত নূরজাহানকে বলে, তুমি কি সত্যি আগের মতো হয়ে গেছো, নাকি আমাদের প্রত্যেকের চোখে ধুলা দিচ্ছ? তুমি আমার বিশ্বাস করো না কেলা? এই কষ্টটা আমি সারাটা জীবন আমার বুকের মধ্যে বাইন্দা রাখি। জানো, আমার বুকটা ইদানিং অনেক ভার হয়ে থাকে, কাউরে কিচ্ছু কইবার পারি না। এরই মধ্যে গোলাপ, পাখি, আয়না চলে আসে। মান্নাত কামরা থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় দরজা পর্যন্ত থেমে গোলাপের দিকে তাকিয়ে বলে, নিজের খেয়াল রেখো। আমি কিন্তু একদম সহ্য করব না যদি তুমি নিজের প্রতি অবহেলা করো। মান্নাত যাওয়ার পর গোলাপ, পাখি, আয়না, নূরজাহান একসঙ্গে বাড়ির বৈঠকখানায় আসে। নিচে এসে দেখে মেহেরবান এবং আফতাব হাসান চা খাচ্ছে, আর বাড়ির 3 গিন্নি তারা রান্নাঘরে বসে পুলি পিঠা বানাচ্ছে। একজন নারিকেল কোড়াচ্ছে, একজন খেজুরের গুড় কুচি করছে, আর একজন চালের গুঁড়া মাখাচ্ছে। গোলাপ রান্নাঘরের দরজা পর্যন্ত যেয়ে চোখ বুলায় এখানে আশেপাশে কোথাও দোলা আছে কিনা। না, দোলা তো নেই। মেয়েটা ইদানিং আজকাল হঠাৎ হঠাৎ গায়েব হয়ে যায়, কোথায় যায় সেটা কিছুই বলে না গোলাপকে। যেহেতু দোলাকে খুঁজে পায়নি, তাই গোলাপ, আয়না, পাখি আর নূরজাহান একাই তারা বের হলো। বাড়ি থেকে বের হওয়ার সময় মেহেরবান প্রশ্ন করেছিল, কোথায় যাচ্ছ তোমরা? আয়না তখন উত্তর দেয়, ফুপু, নতুন মেহমানকে বাড়িটা ঘুরে দেখাবো। ঠিক আছে যাও, তবে নিজেদের খেয়াল রেখো। এই বলে মেহেরবান আবার নিজ কাজে ব্যস্ত হয়ে যায়। মেহেরবানের নিজস্ব কিছু শখ আছে। সে প্রতিবারই কিছু না কিছু তৈরি করে নিজের হাতে। আজ সে উলের মাফলার তৈরি করছে আফতাব হাসানের জন্য। কাল 2টো মোজাও বানিয়েছে পাখির বাবু হবে শুনে। তবে এখনো কাউকে বলেনি যে এই মোজা জোড়া পাখির বাচ্চার জন্যই, শুধু বানিয়েছে। সবাই দেখে এটাই আন্দাজ করেছে, যেহেতু পাখি গর্ভবতী, এত ছোট ছোট পায়ের মোজার অধিকারী নিশ্চয়ই পাখির বাচ্চাই হবে। এইদিকে রায়ান আজকাল খুব ভদ্র হয়ে গেছে, সহজে পাখির সঙ্গে দুর্ব্যবহার করে না। বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে, ঘুমিয়ে পড়ে। পাখির কখন কি লাগবে সেটা শুনে বাজার থেকে পাঠিয়ে দেয়, বা নিজে আসার সময়ও নিয়ে আসে। গোলাপ, নূরজাহান, আয়না, পাখি যখন বাড়ির গেট দিয়ে বের হচ্ছিল, তখন রাকিব বাড়ির ভিতরে ঢুকছিল। রাকিবের হাতে কিছু কাগজপত্র ছিল, আর নূরজাহান গোলাপের দিকে তাকিয়ে কথা বলতে বলতে বের হচ্ছিল। দুর্ভাগ্যবশত দুইজন একসঙ্গে ধাক্কা খায়। সেই ধাক্কার কারণে রাকিবের হাতে যে দলিলগুলো ছিল সেগুলো সবগুলো পড়ে যায়। নূরজাহান হাই হাই করতে করতে নিচে ঝুঁকে কাগজগুলো উঠানোর জন্য। সে খেয়াল করেনি আসলে ধাক্কাটা তার কার সঙ্গে লেগেছে। দুজন একসঙ্গে কাগজগুলো তুলতে যায়, সেই সঙ্গে দুজন আবারও মাথায় বাড়ি খায়। রাকিব নূরজাহানের কাণ্ডে গোলাপ, পাখি, আয়না 3 জনই হেসে দেয়। তখন নূরজাহান চোখ তুলে তাকায় সামনে দাঁড়ানো লোকটিকে দেখার জন্য। ফর্সা একটা ছেলে, কোকড়া কোকড়া চুল, হাফহাতা শার্ট পরনে, উচ্চতা মান্নাতের থেকে একটু কম হবে, তবে বোঝা যায় না, বেশ লম্বাই লাগছে দেখতে। নূরজাহান সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নেয়। এইদিকে তো গোলাপ মন খুলে হাসছে। রাকিব গোলাপের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। গোলাপ হাসতে হাসতে হঠাৎ করে খেয়াল করলো সবাই তার দিকেই তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে সে তার মুখ চেপে ধরলো এবং হাসি বন্ধ করে দিল। তার এই হাল দেখে বাকি সবাই হেসে দিল, রাকিব বাদে। হঠাৎ করে রাকিবের চোখ যায় মঞ্জিলের পিছনে। একজন দাঁড়িয়ে আছে, আর কোনো দিকে তাকায় না ছেলেটা, সোজা মঞ্জিলের ভিতরে ঢুকে পড়ে। ওরা মঞ্জিল থেকে বের হয়ে একটু আগে বাড়তেই এক বৃদ্ধ মহিলা তার শাড়ির আঁচলে করে অনেকগুলো বড়ই নিয়ে আসে, এনে গোলাপজানের হাতে দেয়। দেহি বইন, শাড়ির আঁচলটা পাতো। গোলাপজান সহ বাকি 3 জনও অবাক দৃষ্টিতে সেই বয়স্ক মহিলার দিকে তাকায়। আয়না প্রশ্ন করে বয়স্ক মহিলাকে, কেন দাদি, আঁচল দিয়ে তুমি কি করবা? তোমার বুইরা রেখে এই আঁচলে বানবা নাকি? আরে ধুর সেরি, এত কথা কসকে, বউ পাতো দেহি। গোলাপজান আয়নার দিকে তাকায়। আয়না চোখের ইশারায় বলে, শাড়ির আঁচল দাও। গোলাপজানের পরনে কালো রঙের সুতি শাড়ি ছিল। গোলাপজান 2 হাতে শাড়ির আঁচল টেনে আনার আগেই নূরজাহান তার নিজের সবুজ রঙের ওড়নাটা বয়স্ক মহিলার সামনে বিছিয়ে দেয় এবং বুড়ো মহিলাটির দিকে তাকিয়ে বলে, দেন, কি দিবেন এই আঁচলে ফালান। গোলাপের দিকে তাকিয়ে বলে, তুমি চিন্তা করো না বইনে, তোমার জামাই তোমারে খেয়াল রাখতে কইছে। হ্যাঁ, আঁচলেতে কি নাই কি পড়ে, তোমার আবার যদি কোনো ক্ষতি হয়। আয়না নূরজাহানের কথা টেনে নিয়ে বলে, জি না, উনি আমাদের কোনো ক্ষতি করবে না। উনি আমাদের মালিক কাকার মা, আমাদের অনেক আগের চেনা জানা, অনেক বছর ধরে উনি ওই বাড়িটিতে থাকে। বয়স্ক মহিলাটা বিরক্ত হয়ে সবার উদ্দেশ্যে বলে,
ধুর সেরি, তোরা অনেক বেশি কথা কস। এই বলে নিজের আঁচল থেকে কিছু টক বড়ই নূরজাহানের আঁচলে ফেলে। পাখি টক বড়ইগুলো দেখে ভীষণ খুশি হয়, আয়নাও খুশি হয়, গোলাপও খুশি হয়। পাখি আয়নাকে বলে, আয়না বুবু একটু লবণ এনে দেন না। আয়না দৌড়ে মঞ্জিলের ভিতরে যায়, আবার যেয়ে লবণ মরিচ মাখিয়ে নিয়ে তারপর ফিরে। এইদিকে বয়স্ক দাদিটাও চলে গেছে। তারপর চারজন মিলে তারা বাড়ি দেখার উদ্দেশ্যে বের হয়। পাখি, আয়না, গোলাপ ওরা সবাই মিলে রাখি নদীর পাড়ে ঘুরতে যায়। মান্নাত জানতো না যে গোলাপজান বাড়ির বাহিরে চলে যাবে। জানলে অবশ্যই কাউকে না কাউকে গোলাপজানের সঙ্গে পাঠাতো, অথবা নিজেই যেত। নদীর কিনারা দিয়ে চারজন হাঁটছে। রাখাল নগরটা হচ্ছে বেলে মাটির তৈরি, তাই নদীর পাড়ে অনেকগুলো চোরাবালির গর্ত ছিল, যেখানে গোলাপজানের চোখ পড়েনি। পাখি হঠাৎ করে কথা বলতে বলতে খেয়াল করলো গোলাপজান যেই পাশটা দিয়ে হাঁটছে সেই পাশেই বেশি চোরাবালির গর্তগুলো। মেয়েটা গোলাপজানকে সতর্ক করার আগেই নূরজাহানের গায়ের ধাক্কা লেগে গোলাপজান একটা বড় চোরাবালির মধ্যে পা পড়ে যায়। হঠাৎ কাণ্ডে সবাই অবাক হয়ে যায় এবং সবাই মিলেই চেষ্টা করে গোলাপকে উদ্ধার করার। প্রথমেই যেহেতু নূরজাহানের পাশে ছিল গোলাপজান, তাই নূরজাহান হাত ধরে টানতে শুরু করে, কিন্তু গোলাপজান নূরজাহানের হাতে ভর করে উঠতে পারছিল না। পাখি যেহেতু গর্ভবতী, তাই আয়না পাখিকে সামনে এগোতে দেয়নি। আয়না নিজেই তার গায়ের ওড়না খুলে গোলাপজানের হাতে ধরতে বলে। পাখিকে টানে নিয়ে দাঁড় করিয়ে আসে। এইদিকে নূরজাহান কোনোভাবেই গোলাপজানকে তুলতে পারছে না। গোলাপজানকে বারবার নূরজাহান একটা কথাই বলছিল, হায় হায় তুমি পড়লা কেমতে? আমি তো তোমার লগেই খাড়া আসছিলাম, কই আমি তো পড়লাম না। তুমি একদম নিজের দিকে খেয়াল দাও না। এইসব কথা শুনে আয়নার বেশ বিরক্ত লাগলো। আয়না এক ঝাড়ি মেরে নূরজাহানকে বলল, কি অবস্থা? এখানে একজন পড়ে গেছে, ওনাকে উঠান। সেটা না করে আপনি উল্টা তাকে দোষারোপ করছেন। আর তাছাড়া মান্নাত ভাইজান যদি জানতে পারে আমাদের সাথে ঘুরতে এসে গোলাপ ভাবি চোরাবালিতে পড়ে গেছে, তাহলে আমাদের আর মঞ্জিল বাড়িতে ঢোকা লাগবে না। এদিকে গোলাপ আরো গভীরে চলে যাচ্ছে ধীরে ধীরে। অনেক কষ্টের পর আয়না আর নূরজাহান মিলে গোলাপকে তুলতে সক্ষম হলো। গোলাপ ওঠা মাত্র পাখি দৌড়ে এসে গোলাপকে জড়িয়ে ধরে। সই, তুই কোনোখানে ব্যথা পাস নাই তো? গোলাপজানের হাত টেনে পাখি বুকে নিয়ে দেখায়, দেখ আমার বুকটা কেমনে ধুকপুক করতেছে। না, ব্যথা পাইনি, তবে পায়ে একটু লেগেছে হয়তো। এই বলে গোলাপ পা ফেলতে নেয় সামনের দিকে, তবে তার পায়ে জোর পাচ্ছে না। প্রচন্ড ব্যথায় চিৎকার দিয়ে উঠে, উফ, পায়ে বোধহয় অনেক ব্যথা পেয়ে গেছে আয়না বুবু, আমি চলতে পারবো না। এদিকে মঞ্জিলে পা রাখা মাত্র মান্নাতের কানে আসে গোলাপজান এখনো বাড়ি ফিরেনি। সঙ্গে সঙ্গে মান্নাতের দুই চোখ রক্তলাল হয়ে যায়। দাঁতে দাঁত চেপে মেহেরবানির দিকে তাকিয়ে প্রশ্ন করে, ওরা এখনো বাড়ি ফিরেনি, অথচ আমাকে কেউ জানানোর প্রয়োজন মনে করেনি কেন? আফতাব মান্নাতকে থামিয়ে দিয়ে বলে, থামো, আমি লোক পাঠিয়েছি। আর তাছাড়া ওদের কথা ছিল বাড়ি ঘুরে দেখবে, বাড়ির বাহিরে চলে যাবে এটা কে জানতো? মান্নাত আফতাব হাসানের দিকে তাকিয়ে বলে, কাকে পাঠিয়েছেন বাবা? রাকিব গেছে ওদেরকে আনতে, তুমি চিন্তা করো না, এখানে এসে বসো। আমি চিন্তা করব না, আমার বউটা ওদের সাথে আছে বাবা। এই বলে মান্নাত আর এক মুহূর্তও দাঁড়ায় না। বৈঠকখানার দরজা দিয়ে বেরোনোর সময় রাজিয়া বেগম হাই হাই করে উঠে, আমার পোয়াতি বউটা আছে লগে, আল্লাহ জানে কোন হারে ইসেরি লইয়া গেছে। মঞ্জিলের সদর দরজার সামনে মান্নাতের পা থেমে যায়। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায় রাজিয়া বেগমের দিকে। না জেনে কোনো কথা বলবেন না, আমার বউয়ের ব্যাপারে তো একদমই না, কথাটা যেন মনে থাকে। এই বলেই সঙ্গে সঙ্গে মান্নাত বের হয়ে যায়। এদিকে রায়ান আশেপাশে সব জায়গায় খুঁজে ফেলেছে, তাও পাখি, আয়না ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামের রাস্তা, মাগরিবের আজানের পরপরই সন্ধ্যা হয়ে যায়। বের হয়ে সর্বপ্রথম মান্নাত রাকিবের কাছে যায়, যে শুনে যে এখনো মেয়েদেরকে খুঁজে পাওয়া যায়নি। তারপর মান্নাত রাখি নদীর রাস্তা দিয়ে বাজারে যাওয়ার চিন্তা করলো, সঙ্গে রাকিবকেও নিয়ে নিল। ওখান দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখে তিনটা মেয়ে একজনকে ঘিরে দাঁড়িয়ে আছে। তখনই মান্নাতের কলিজার পানি শুকিয়ে যায়। অন্ধকারে চেনা যাচ্ছে না, তাও মান্নাতের মনে হলো এখানে তার গোলাপ আছে। দৌড়ে নিচে নেমে এসে দেখে যেটা ভেবেছিল সেটাই। গোলাপ হাঁটতে পারছে না, গোলাপের পা মচকে গেছে। গোলাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আয়না চেষ্টা করছে গোলাপের পাটা একটু মালিশ করে ঠিক করতে। নূরজাহান আর পাখিকে সরিয়ে গোলাপের কাছে এসে দাঁড়ায় মান্নাত। দেখি কি হয়েছে তোমার, কিভাবে ব্যথা পেয়েছো? গোলাপ ছলছল নয়নে তাকায় মান্নাতের দিকে। চাঁদের আলোয় গোলাপের চোখ দুটো চকচক করছে, চোখ ভর্তি পানি। হঠাৎ করে মান্নাতের বুক কেঁপে উঠল, মনে হলো কলিজায় কেউ গরম খুন্তি ছ্যাঁকা দিয়েছে। থাবা দিয়ে গোলাপকে বুকে জড়িয়ে নেয় মান্নাত। তারপর রাগান্বিত চোখে আয়না আর নূরজাহানের দিকে তাকায়। ওর এই অবস্থা হলো কিভাবে? আয়না মাথা নত করে বলে, ভাইজান, ভাবি চোরাবালিতে পড়ে গেছিল। নূরজাহান কিছুই বলছে না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। পাশ থেকে পাখি বলে উঠে, ভাইজান, ওর পাও মচকায় গেছে, ওর একটু কোলে লয়া লন। আর কারো সঙ্গে কোনো কথা না বলে হুট করেই মান্নাত গোলাপকে পাঁচকোলা করে কোলে নিয়ে নেয়। রাকিব টান থেকে নিচে নেমে এসে আয়নাকে কতক্ষণ যা মুখে আসলো তাই বলল। এও বলল যে পাখি গর্ভবতী, ওকে নিয়ে এখানে আসা উচিত হয়নি। আয়না মাথা নত করে সব কিছু শুনেছে, সব দোষ নিজের ঘাড়েই নিয়েছে।
অথচ আয়না বারবার বলেছিল নদীর পাড়ে যাওয়ার দরকার নেই। নূরজাহান বায়না ধরলো, তুমগো এদিকে নাকি একটা নদী আছে, আমার একটু দেখাইবা? আমি তুমগো এই নদীর ব্যাপারে অনেক কথা শুনছি। তারপরেই সবাই ঠিক করলো অল্প একটু সময় নিয়ে নদীটা দেখিয়ে চলে আসবে, কিন্তু তার আগেই এই কাণ্ড ঘটে বসলো। সবাই মিলে মঞ্জিলে ফিরলো। যখন মান্নাত গোলাপকে কোলে করে নিয়ে মঞ্জিলে পা রাখে, তখন মেহেরবান সহ আফতাব হাসান এবং বাড়ির বাকি সবাই চমকে ওঠে। সবাই দ্রুত সামনে এগিয়ে আসে কি হয়েছে জানার জন্য, কিন্তু মান্নাত কাউকে কোনো কথার উত্তর না দিয়ে সোজা সিঁড়ি বেয়ে কামরায় চলে যায়। কামরায় যেয়ে গোলাপকে পালঙ্কে শুইয়ে দেয়। হঠাৎ করে চোখ পড়ে গোলাপের কোমরে কিছু বালি লেগে আছে। পায়ের দিকে তাকিয়ে দেখে পা ব্যথায় ফুলে গেছে। পা থেকে কোমর পর্যন্ত শুধুমাত্র বালি আর বালি। আবার কোলে তুলে নিল। গোলাপ অবাক হয়ে প্রশ্ন করে, আবার কেন কোলে নিলেন? মান্নাত কোনো কথা বলে না। কোলে তুলে নিয়ে গোসলখানায় যায়। গোলাপ বারবার দিনাই করতে থাকে, ছাড়ুন আমাকে, আমি পরিষ্কার করে নিব আমার পা। কিন্তু মান্নাত কোনো কথা শুনে না। মগে পানি নিয়ে কোমর থেকে নিয়ে পানি ঢালতে থাকে, যাতে করে কোমর থেকে পা পর্যন্ত পুরো বালি পরিষ্কার হয়ে যায়। কিন্তু পানি ঢালার পর এখন তো শাড়ি বদলাতে হবে। এই ভেবে গোলাপের খুব লজ্জা লাগছে। মান্নাত গোসলখানার দরজা খুলে বের হয়ে আসে আলমারির সামনে। এসে একটা মেরুন রঙের সুতি শাড়ি হাতে নেয়, সঙ্গে ব্লাউজ পেটিকোট সব নেয়। মান্নাত বের হওয়া মাত্র গোলাপজান কোনো রকমে নিজের শক্তি সঞ্চয় করে দাঁড়িয়ে গোসলখানার দরজা আটকে দেয়। আর এইদিকে হাসান মান্নাত হাতে শাড়ি ব্লাউজ পেটিকোট নিয়ে দাঁড়িয়ে থাকে দরজার সামনে। হাত দিয়ে ঠেলে দেখে দরজা লাগানো। কি ব্যাপার, এই দরজার ছিটকিনি কে লাগালো? গোলাপ ভিতর থেকে বলে, আমি লাগিয়েছি, আপনি বাহিরেই দাঁড়ান, আমাকে কাপড় হাতে দিন। গোলাপ, বাচ্চামি করো না, দরজা খুলো, আমি শাড়ি পরিয়ে দিব। না, খুলবো না, আপনি আমার হাতে শাড়ি দিন। পায়ের ব্যথা আরো বাড়বে গোলাপ, তখন আর হাঁটতে পারবে না। আমার হাঁটা লাগবে না, আপনি শাড়ি দিন আমার হাতে, আমারটা আমি পরে নিব। তুমি পরতে পারবে না, কারণ তোমার পায়ে ব্যথা। তুমি যদি দাঁড়াতেই না পারো তাহলে শাড়ি কিভাবে পরবে? সেটা আমি দেখে নিব, কিন্তু আমি আপনার কাছে শাড়ি পরবো না। আপনি আমার হাতে শাড়ি দিন। মান্নাত বাঁকা ঠোঁটে হাসি দিয়ে বলে, ঠিক আছে, তুমি পড়ো, তবে দরজাটা তো খোলো। দরজা না খুললে আমি তোমাকে শাড়ি হাতে কিভাবে দিব? গোলাপজান মনে মনে বলে, ঠিকই তো, দরজা না খুললে আমি শাড়ি কিভাবে নিব? কিন্তু দরজার ছিটকিনি হচ্ছে উপরে, অনেক কষ্ট করে হঠাৎ উঠে লাগিয়েছিল, কিন্তু এখন খুলতে হলে পায়ে পুরো ভর দিতে হবে। এটাই মেয়েটা পারছে না, তাও অনেক কষ্ট করে কোনো রকমে ছিটকিনি খুলে। খোলা মাত্র মান্নাত থাপ করে ঢুকে পড়ে গোসলখানায়, আর সঙ্গে সঙ্গে গোলাপ পড়তে নাই। তার আগেই মান্নাত গোলাপের কোমর পেঁচিয়ে ধরে ফেলে, আর তখন পায়ের রগে টান খাওয়ার কারণে তীব্র ব্যথায় গোলাপ জ্ঞান হারিয়ে ফেলে। মান্নাত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে গোলাপের সেই বন্ধ চোখের দিকে। কি সুন্দর পবিত্র মুখখানা তার অর্ধাঙ্গিনীর, যেন এই মায়াবী মুখের দিকে তাকিয়ে হাজারো কবিতা লিখে ফেলবেন কবিরা। তখনই আবার নিজের মনের ভুল ধরে মান্নাত বলে, ধুর, আমার বউয়ের দিকে তাকিয়ে আমি কবিতা লিখব? কবিদের সেই সাহস কেন দিব আমার বউয়ের দিকে তাকানোর? তারপর মান্নাত গোলাপকে আবারও কোলে তুলে নেয় এবং ভিজা শাড়ি সহ বিছানায় নিয়ে শুইয়ে দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান, আমি জান্নাত রহমান আপনাদেরকে গোলাপজান গল্পের 30তম পর্ব পড়ে শোনাচ্ছি, যেটার লেখিকা এবং কণ্ঠে আমি জান্নাত রহমান। স্টোরিটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট তো করবেনই, কারণ আপনাদের ভালোবাসা যখন আমি পাই তখনই কিন্তু আমার ইচ্ছা জাগে আপনাদেরকে বেশি বেশি স্টোরি দেওয়ার বা সুন্দর করে স্টোরিটা প্রেজেন্ট করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট পর্বের জন্য অপেক্ষা করবেন। টাটা।